অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে অভিযোগ বাণিজ্য উপদেষ্টার। পৃষ্ঠপোষকতা নির্ভর করার অভিযোগ আমির খসরুর। ফ্যাসিবাদের দোসররা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে অর্থ দিচ্ছে, পরিস্থিতি উত্তরণে রাজধানীতে নামছে 3টি বিশেষায়িত ইউনিট। আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং, কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি। দুর্নীতি মামলায় এস.কে সুরের স্ত্রী মেয়ের আগাম জামিন স্থগিত, সাবেক মেয়র আতিকুল 4 দিনের রিমান্ডে। নির্বাচন কমিশনের সার্ভার প্রতারক চক্রের খপ্পরে, ব্যবহার করছে কর্মকর্তাদের ইউজার আইডি, তদন্তের পরও ধরাছোঁয়ার বাইরে। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতির আলোচনা নয়, সাফ জানালো হামাস। পশ্চিম তীরে 2 দশকে প্রথম ঢুকলো ইসরায়েলি ট্যাঙ্ক। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমির আশা বাঁচিয়ে রাখতে দুপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টাইগার একাদশে পরিবর্তনের আভাস। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্প এবং টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দেশে কাঁচামালের স্বল্পতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈদেশিক মুদ্রা আয়ে প্রয়োজন জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে সিপিডি আয়োজিত বাংলাদেশের অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণের টাস্ক ফোর্সের সুপারিশ শীর্ষক কনফারেন্সে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। অনুষ্ঠানে সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠপোষকতার অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিকে পুনরুদ্ধারে সামগ্রিক সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ সরকারকে গুরুত্ব দিতে হবে। Infrastructure and many other things that was used as a conduit to actually seriously harm the economy by a relative acceptable cost of energy, increasing labor productivity and bringing in efficiency into the overall inbound and outbound logistics, I think would probably form the fundamental enablers, because we do not have any primary raw material in our country. Trade body should self-regulate. কারণ এটা তাদের ইন্টারেস্টে তাদেরকে করতে হবে, এটা তো কাউকে বলার প্রয়োজন নয়। অনেকগুলো ক্ষেত্রে আমাদেরকে ডিরেগুলেশনের মধ্যে এই কাজগুলো করতে হবে এবং ডিরেগুলেশনের মাধ্যমে যে চেঞ্জটা আপনি আনবেন সেটা ইজ অফ ডুইং বিজনেসে একটা বড় পরিবর্তন আসবে। এবং এই যে হ্যারাসমেন্ট, বিজনেস হ্যারাসমেন্ট, এই যে আমাদের ইনভেস্টরের যে কথাগুলো বলে, এর কিন্তু অনেকগুলো চলে যাবে এখান থেকে। ফ্যাসিবাদের দোসররা কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার সকালে রাজশাহী প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় যোগ দেওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। আর ছিনতাই প্রতিরোধে রাজধানীতে 3টি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামছে বলে জানান আইজিপি বাহারুল আলম। যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে। একটা গোষ্ঠী চাচ্ছে না টু মেক টু বিল্ড আপ যে আমরা বিল্ড আপ দি স্টেবিলিটি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যাতে ঘুমাতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার গভীর রাতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এইচ হিমেলের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রাজধানীর বনশ্রীতে রোববার রাত 10:30টায় 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। পরে আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে মোহাম্মদপুরেও ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। রাত 11টায় রিকশায় যাওয়া 3 মহিলাকে ঘিরে ধরে ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যান সবকিছু।
অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা বাড়ায় গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবিতে মিছিল করে এবং সোমবার দুপুরের মধ্যে পদত্যাগ দাবি করেন। চলমান অবস্থা নিয়ে গভীর রাতে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটেছে। এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই, এ ব্যাপারে আপনারাই আমার থেকে আরও ভালো বলতে পারবেন। আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন। যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আপনার পুলিশের অবস্থা কী ছিল, আনসারের অবস্থা কী ছিল, ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না, এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জানিয়ে তাদের ঘুম হারাম করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন তিনি। দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে তা পূরণ করতে পারলে তো এই প্রশ্ন ওঠে না। পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। এছাড়া ভাটারা থানার সোহাগ মিয়া হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামের 4 দিন ও মিরপুর থানার আসিফ হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গেল 9 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে করা মামলায় এস.কে. সুর চৌধুরীর স্ত্রী ও মেয়েকে আগাম জামিন দেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল করে দুদক। বেসরকারি টেলিভিশন চ্যানেল 1 সম্প্রচার বন্ধে বিটিআরসির সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল 1 সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, এই আদেশের ফলে 16 বছর পর চ্যানেল 1 খুলতে সব আইনি বাধা কাটল। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালের 27 এপ্রিল চ্যানেল 1 এর সম্প্রচার বন্ধ করেছিল। বিটিআরসি ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর চ্যানেল 1 এই বিষয়ে হাইকোর্টে আবেদন করে এবং আবেদনটি খারিজ হয়ে যায়। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি না নিয়ে চ্যানেল 1 কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে, এই জন্য চ্যানেলটি বন্ধ করা হয়েছে। প্রতারক চক্রের দখলে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সংশোধন সার্ভার। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ইউজার আইডি ব্যবহার করে নাগরিকদের নাম, পিতার নাম বা বয়স পরিবর্তন করছে চক্রটি। ফেসবুকে বিজ্ঞাপন, যোগাযোগ আর মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করলেও ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। 2 বার তদন্তের পর জড়িত নির্বাচন কমিশন কর্মকর্তাদের শনাক্ত করতে পারে কমিশন। এম.এ. আজিমের অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল। 24 ঘন্টায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফেসবুক বিজ্ঞাপন দেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মুন্সিগঞ্জের রেদওয়ান। নিজেকে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদ দাবি করে 25,000 টাকার বিনিময়ে 24 ঘন্টার মধ্যে জন্ম তারিখ পরিবর্তনের আশ্বাস দেয়া হয় হোয়াটসঅ্যাপ নম্বরটি থেকে। সার্ভারতে এখনো পাবলিশ দেয়নি, আপনার বললাম না, বাকি টাকা দিলে মূল সার্ভারতে পাবলিশ দিলে মোবাইলে মেসেজ যাবে, এরপর আপনি ডাউনলোড দেবেন। এরপর একটি নয়, এলাকার একাধিক পরিচয়পত্র সংশোধনের কাজ দিতে থাকেন রেদওয়ান। তবে সম্প্রতি টাকা নিয়েও কাজ করছে না নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর দাবি করা আতিক মাসুদ। অফিসে যাইতে চাই, তখন আবার সে আমাকে বলে যে অফিসে এসে লাভ নাই, আপনার সাথে তো আপনি তো আমার সাথে দেখা করতে পারবেন না, আর এখানে তো ঢুকতে পারবেন না। এবার ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদের মুখোমুখি হতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে দেশ টিভি টিম। তবে সংশোধন বিভাগের 305 নম্বর রুমে নেই আতিক মাসুদ নামের কেউ। এখানের কর্মরতরা জানায়, আতিক মাসুদের পরিচয়পত্র সংশোধন বাণিজ্য নতুন নয়। এসে বলে যে 305 নম্বর রুমের ঠিকানা দিয়ে রাখে, আসে বলবে এখানে আতিক মাসুদ নামে কি আছে।
আমরা বলি চিনি না জানি না আবার চলে যায়। দেশ টিভির হাতে আসা নির্বাচন কমিশনের একাধিক তদন্ত প্রতিবেদন বলছে, সিলেটের সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান, ফরিদপুরের সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও কুমিল্লার সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনের ইউজার আইডি থেকে সংশোধন হচ্ছে এসব জাতীয় পরিচয়পত্র। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না অভিযুক্ত কর্মকর্তারা। তথ্য বলছে, প্রতিটি পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে চক্র বা হ্যাকাররা কর্মকর্তার ইউজার আইডিতে ঢুকলেও আপডেট করার সময় ওটিপি যায় কর্মকর্তার মোবাইল ফোনে। আর কর্মকর্তার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া মোবাইল ফোন থেকে কারো পক্ষেই ওটিপি পাওয়া সম্ভব না। অবাক বিষয়, এমন কথা উল্লেখ করেও ৩ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকেই দায় মুক্তি দিয়েছে তদন্তকারীরা। তাহলে কি চক্র আর জড়িত কর্মকর্তাদের রক্ষা করতে চায় নির্বাচন কমিশন? জানতে পরিচয়পত্র সংশোধন অনুবিভাগের মহাপরিচালকের মুখোমুখি আমরা। ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত চক্রের সাথে। অনেকটা হতাশার সুরেই জানালেন মহাপরিচালক। তবে কেউ যাতে চক্রের কাছে না গিয়ে কমিশনে আসে তাই ব্যবস্থা না নিয়ে সেবার মান বাড়িয়েছেন তিনি। এমনটা বলে নিজেদের সাফাই গাইলেন হুমায়ুন কবির। কোনো কোনো ক্ষেত্রে আমাদের যারা কর্মকর্তা তারাও জড়িত। এখন আমি তো একজন লোকের বিরুদ্ধে প্রাথমিক যে প্রমাণক সেগুলো না পাওয়ার আগে তো ব্যবস্থা নিতে পারছি না। এ চক্র নির্মূল আর জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য রয়েছে হুমকিতে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জামায়াত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনো কারাগারে। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে শরীয়তপুরের ভেতরগঞ্জে এক পথসভায় এই দাবি জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, পরিবর্তিত বাংলাদেশে এখনো জুলুমের বোঝা ঘাট থেকে নামেনি। জেলার নায়েবে আমির কে এম মকবুল হুসাইনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ অনেকে। বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই। তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। সাভারে একটি কারখানার গুদাম ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের 1 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সাভার ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকালে সাভারের পাকিজা প্রিন্টিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার গুদাম ঘরে ঘটনা ঘটে। এ সময় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে সাভার ফায়ার সার্ভিসের 3টি ও চামড়া শিল্প নগরীর আরও 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। 6 মাস পর 5 আগস্টে হত্যাচেষ্টার অভিযোগে কুষ্টিয়ার 13 শিক্ষকের নামে মামলা করেছে সবুজ রহমান নামের এক ব্যক্তি। শিক্ষকদের নামে এমন মিথ্যা মামলা ও হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস, যুক্ত হব তার সাথে। তিতাস, এখন পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে আমি রয়েছি এখন কুষ্টিয়া সরকারি কলেজের একদম সামনে যে সড়কটি রয়েছে সে সড়ক আমি যদি একটু দেখাই আপনাকে। এখানে কিন্তু শিক্ষার্থীরা মূল যে সড়ক সেটি অবরোধ করে কিন্তু মানববন্ধন করছেন। তাদের দাবি হচ্ছে যে 13 জন শিক্ষকের নামে এই যে মামলা হয়েছে, মিথ্যা অবান্তর মামলা, সেই মামলা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হবে তারা কিন্তু সড়ক ছাড়বে না। এবং তারা ইতিমধ্যে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং তারা ঘোষণা দিয়েছেন যদি মামলা প্রত্যাহার না করা হয় তারা কিন্তু জেলা প্রশাসক কার্যালয় এবং এসপি অফিস কার্যালয় কিন্তু তারা ঘেরাও করবে।
অর্থাৎ আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 5 আগস্ট হামলা হয়েছে বলে সবুজ রহমান নামে একজন ব্যক্তি 11ই ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের 11 তারিখে কিন্তু 13 জন শিক্ষকের নামে হত্যা চেষ্টার মামলা দায়ের করে। এই মামলার প্রতিবাদে কিন্তু গতকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে এবং তাদের দাবি যে এই মামলাটি একেবারে ভিত্তিহীন, অবান্তর, মিথ্যা, শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যেই কিন্তু প্রশাসনের সাথে যোগসাজস্যভাবেই একটা অর্থ লেনদেনের উদ্দেশ্যেই কিন্তু এই যে মামলাটি করা হয়েছে। তাই তারা দাবি করছে যে এই মামলা যত দ্রুত সম্ভব এই মামলা প্রত্যাহার করতে হবে। আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই আন্দোলন করছেন কেন, আপনাদের দাবিটা কি? আমরা দেখছি যে এই জুলাই আন্দোলনের 6.5 মাস পরে আমাদের শিক্ষকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলা নিয়ে আমাদের শিক্ষকরা যখন আমাদের ক্যাম্পাসে আসছে তখন আমাদের একজন শিক্ষার্থী, একজন জুলাই আগস্ট আন্দোলনকারী হিসাবে নিজের কাছে লজ্জা লাগছে। সেই লজ্জাবোধ থেকে আমাদের শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আমরা আন্দোলন করছি এবং এই আন্দোলন আমাদের বেগমান হবে যতক্ষণ পর্যন্ত এই মিথ্যা মামলা প্রত্যাহার না হয়। যেমনটি শুনছিলেন চৈতি, আসলে এই যে শিক্ষার্থীরা যেটি বলছে যে যদি এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এই মামলা প্রত্যাহার না করা হবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু কুষ্টিয়া সরকারি কলেজ এবং কুষ্টিয়া গার্লস কলেজের 13 জন শিক্ষক সহ 21 জনের নামে মামলা করেছে সবুজ রহমান নামে একজন ব্যক্তি। আসলে এই ব্যক্তির সাথে আমরা কিন্তু একাধিকবার যোগাযোগের চেষ্টাও করেছি, কিন্তু তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল নাম্বারটি বন্ধ ছিল। তবে এই বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি যে আসলে এই আন্দোলনের 6 মাস পরে 5 আগস্টের মামলা কিভাবে 13 জন শিক্ষকের নামে হলো। পুলিশ যেটা বলছে, কেউ যদি মামলা করতে আসে আসলে সেই মামলা নিতে তারা বাধ্য, কিন্তু তারা বলছেন যে এখন তারা দেখবেন যে আসলে এই ঘটনাটি সত্য কিনা। তদন্ত সাপেক্ষে যারা নিরপরাধী তাদের বিরুদ্ধে তাদের চার্জশিট দেবেন তাদেরকে বাদ দিয়ে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে আছে যশোর শামসুল হুদা স্টেডিয়াম। তদারকি না থাকায় হয়েছে খানাখন্দ, মাঠ ভরে গেছে বড় বড় ঘাসে, ম্লান হয়ে গেছে এক সময়ের জৌলুস ভরা স্কোরবোর্ড। সন্ধ্যা গড়ালেই বহিরাগতদের দখলে চলে যায় যশোর স্টেডিয়াম। গ্যালারির কোনায় বসে চলে মাদক সেবন। সালাউদ্দিন সাগরে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। যশোরের একমাত্র স্টেডিয়াম শামসুল হুদা স্টেডিয়াম। একটা সময় বিভিন্ন একাডেমির নিয়মিত প্র্যাকটিসের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হতো এখানে। বর্তমানে সংস্কারের অভাবে সেদিন আর নেই। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় গেল অক্টোবরে ব্যাপক জলাবদ্ধতার কবলে মাঠ নষ্ট হয়ে যায়। এতে নিয়মিত খেলা, অনুশীলন ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন খেলোয়াড়রা। নষ্ট মাঠে এখন স্থানীয় বখাটেরা বসায় মাদক ও জুয়ার আসর। এসব নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে। স্টেডিয়ামের পরিবেশ হয়ে গেছে এখন নেশাগ্রস্ত। যারা নেশাগ্রস্ত আছে তারা জায়গা পায় না, বিধায় স্টেডিয়ামের ভিতরে আসে। এছাড়া স্টেডিয়ামে কোনো খেলাধুলা নাই। জরুরি মাঠটা ঠিক করা, মাঠে পানি, বৃষ্টি হলেই পানি বেঁধে যায়, ঘাসগুলো অনেক বড়, কাটেও না। তো আমাকে দরকার একটু উইকেটটা ঠিক করে দিতে, মাঠের পরিবেশটা একটু ভালো করতে। জেলার ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে কমিটি না থাকায় প্রয়োজনীয় সংস্কার কাজ হচ্ছে না। কমিটি নাই, কমিটি না থাকার কারণে এই সমস্যাটা বেশি দেখা দিছে। সরকারের কাছে একটু আবেদন দেন, এই মাঠটা খুব দ্রুত আমাদের সমস্যা করে দেয়, যাতে আমাদের ছেলেপেলে যাতে এই মাঠে সুন্দরভাবে খেলতে পারে। প্রাথমিকভাবে মিডফিল্ডে কিছু কাজ করা হয়েছে। শতভাগ সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রাথমিকভাবে খেলাধুলা চালু করার জন্য মাঝখানের মাঠটা যে সংস্কার করার দরকার, সেখানে আমাদের মাটি দেয়া, সেটা ঘাস কাটা এবং সেটাকে পরিচ্ছন্ন করা, সেটাকে আমরা চালু করে আপাতত খেলাধুলাটা চালু করেছি। ক্রীড়া সংস্থার কমিটির সাথে আলোচনা করে কি কি জিনিসগুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্কারের জন্য এই বিষয়গুলো আমরা লিখব। প্রয়োজনীয় সংস্কার করে অচিরেই স্টেডিয়ামটি ব্যবহার উপযোগী হবে, এমনটি প্রত্যাশা যশোরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরা সুন্দরবনে 5 মৌয়াল ভারতের বিএসএফ এর হাতে 10 মাস ধরে বন্দী থাকায় পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। অতি দরিদ্র 5 মৌয়ালকে মুক্ত করতে দুই দেশের সরকারের আন্তরিক প্রচেষ্টা কামনা করছে জেলা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। এদিকে সংশ্লিষ্ট বিভাগ উদ্যোগ নিলে মৌয়ালদের মুক্ত করা সম্ভব হবে বলছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তারা। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ।
সাতক্ষীরার শ্যামনগরের ৫ মোয়াল মধু সংগ্রহে গিয়ে গত বছরের ১২ মে ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের ভারত অংশে ঢুকে পড়েন। এ সময় তাদের আটক করে নিয়ে যায় বিএসএফ। ১০ মাস ধরে তাদের দেখা না পেয়ে যেন মৃত্যুর শোক বয়ে বেড়াচ্ছেন আটকে পড়া মোয়ালদের পরিবার। আমার আব্বু সবসময় বৈধভাবে ইনকাম করে, কখনো অবৈধ কাজে জড়ায়নি। আমরা 4 বোন, আমার বাবার কারণে আমার ছোট বোন স্ট্রোক করে মারা গেছে। কিছু নেই, আমাদের কোনো কিছু দাবি নেই, আমরা বাবাকে চাই। মোয়ালরা কৈখালী ফরেস্ট স্টেশন দিয়ে ১ এপ্রিল মধু সংগ্রহে যান। আটকের বিষয়টি পরিবারের সদস্যরা প্রথমে টের না পেলেও দীর্ঘ অনুপস্থিতির পর খোঁজ খবর নিয়ে তাদের ভারতে বন্দী থাকার বিষয়টি জানতে পারেন। এই যে 5 জন ব্যক্তি, এরা হচ্ছে খুব গরিব মানুষ, এদের ফ্যামিলি খুব অসহায়। সেই হিসাবে আমরা এই 5 জনের কি মুক্তি চাচ্ছি। ভারত সরকার মানবিক বিবেচনায় বাংলাদেশি মোয়ালদের মুক্তি দেবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। তাদের পরিবারবর্গ অত্যন্ত মানবিকতা এবং মানবতার সাথে তারা যুদ্ধ করছে, অত্যন্ত অসহায় হতদরিদ্র। এই 5 জন অসহায় হতদরিদ্র পরিবারের মুক্তির দাবি জানাই। ভারত সরকার ও বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আহ্বান রইল। মোয়ালদের মুক্ত করতে দুই দেশের সরকারের আন্তরিক প্রচেষ্টা কামনা করছেন সাতক্ষীরার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের উদ্যোগে কিছু কয়েদি ইন্ডিয়া থেকে ফিরে এসেছেন এবং তারা মুক্ত হয়েছেন, ফলে এই উদ্যোগটা আছে, শুধু দরকার সরকারের একটি প্রক্রিয়া। এদিকে কৈখালী ফরেস্ট স্টেশন অফিসার আব্দুস সুলতান এ বিষয়ে ঊর্ধ্বতনদের অবগত করছে না বলে অভিযোগ করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ। সংশ্লিষ্ট বিভাগ উদ্যোগ নিলে মোয়ালদের মুক্ত করা সম্ভব হবে বলে আশা কর্মকর্তাদের। আইনগতভাবে এই করতে গেলে ওটা দরকার, তখন আমার অফিসে যেহেতু নাই, আমি ওনাদেরকে বলছি যে আপনারা ডিভিশন অফিসে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট বিভাগ উদ্যোগ যদি বিভাগ যোগাযোগ করে, আমরা আশা করি যে মানবিক কারণে এটা সুষ্ঠু সমাধান হবে। এরই মধ্যে বনজীবী পিতার শোকে প্রাণ হারিয়েছেন 1 মেয়ে। পরিবারগুলোর বিবেচনায় বাংলাদেশ ও ভারত সরকার তাদের মুক্ত করতে ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম এবং সঞ্জু রায়। শুরুতে যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। নাজিম, কি দাবি নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মসূচি পালন করছেন? কালকে থেকে মূলত ইন্টার্ন চিকিৎসক সহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের 5 দফা দাবিতে কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি তারা পালন করছেন। তাদের দাবিগুলোর মধ্যে সবচাইতে যেটি বড় দাবি হচ্ছে যে সারা দেশে বিভিন্ন LMF, DMF এবং বিভিন্ন ডিপ্লোমা কোর্স করে যেসব মানুষ চিকিৎসক ব্যবহার করছেন বা নামের আগে ডাক্তার ব্যবহার করছেন, তাদের এটি প্রত্যাহারের দাবিতে এবং তারা যেন ডাক্তার পদবি লিখতে না পারে সেই প্রতিবাদেই কিন্তু তারা 5 দফা দাবিতে তারা তাদের যেই কর্মবিরতি সেটি তারা পালন করছেন। পাশাপাশি তাদের 5 দফা দাবির মধ্যে কিন্তু স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি বন্ধ করা, পাশাপাশি এখন পর্যন্ত দেশের বিভিন্ন যেসব সরকারি হাসপাতালগুলোতে শূন্য চিকিৎসক রয়েছে বা যেসব হাসপাতাল এখন পর্যাপ্ত চিকিৎসক নেই, সেসব হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক দেওয়া থেকে শুরু করে সবচেয়ে বেশি যে দাবি জোরালো হচ্ছে সেটি হচ্ছে যে আপনার দেশের বিভিন্ন জায়গায় LMF, DMF থেকে শুরু করে বিভিন্ন স্বল্পমেয়াদী কোর্স করে যারা ডিপ্লোমা নেওয়ার পরে যারা নামের আগে চিকিৎসক পদবি ব্যবহার করে এবং প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ এলাকাগুলোতে সাধারণ মানুষের সাথে যেসব প্রতারণা হচ্ছে সেই প্রতিবাদে কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু কর্মবিরতি পালন করছে। গতকালকে থেকে তারা মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে সমাবেশ করেন এবং তারা বিক্ষোভ মিছিল করার পরপর কিন্তু তারা চমেক হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন তাকে স্মারকলিপি প্রদান করেন এবং তাদের যে কর্মবিরতি সেটি তারা চালিয়ে রেখেছেন। তবে স্মারকলিপির তাদের যে কর্মবিরতি সেটির জন্য কিন্তু চমেক হাসপাতালে তেমন কোনো প্রভাব পড়েনি, কারণ আমরা হাসপাতালের পরিচালক থেকে শুরু করে চিকিৎসকদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন ইন্টার্ন চিকিৎসক এবং যারা মেডিকেল কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন এবং এতে করে হাসপাতালে তেমন প্রভাব পড়েনি, কারণ হাসপাতালে যে রোগী দেখা নিয়মিত কার্যক্রম সেটি চলমান রয়েছে। তবে আমরা ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন এবং মেডিকেল কলেজে যারা শিক্ষার্থী তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন MBBS পাশ করার পরে কিন্তু একজন চিকিৎসক তার নামের আগে ডাক্তার লিখতে পারেন এবং BMDCর যে কাউন্সিল রয়েছে তাদের যে সনদপত্র সেই সনদপত্রের পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বারের পরে কিন্তু তারা কিন্তু চিকিৎসক লিখতে পারেন। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা যেটি দেখেছি তারা যেটি বলছেন বিভিন্ন জায়গায় কিন্তু
কিছু মানুষ স্বল্প মেয়াদী কোর্স করে বা বিভিন্ন ডিপ্লোমা কোর্স করার পরে নামের আগে চিকিৎসা ব্যবহার করেন, তাতে করে কিন্তু তাদের হাতে অপচিকিৎসায় কিন্তু সাধারণ মানুষ এবং গ্রামীণ অঞ্চলের মানুষগুলো কিন্তু অপচিকিৎসায় পঙ্গুত্ব বরণ করেন, পাশাপাশি এমনকি মৃত্যু পর্যন্ত হয় বলে আমরা বিভিন্ন সময় দেখেছি। সেজন্য মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা বলছেন যারা ডিপ্লোমাধারী এবং LMF DMF কোর্স করে যারা নামের আগে চিকিৎসা ব্যবহার করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং স্বাস্থ্য খাতের যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়, সেজন্য কিন্তু তাদের যে কর্মসূচি সেটি চলছে। আমরা চলে যাবো এখন বগুড়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়, তিনি জানাবেন কর্মবিরতি চিকিৎসকদের কর্মবিরতির বিস্তারিত। সারা দেশের ন্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু চলছে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। তারা 5 দফা দাবির কথা বলছে, যে দাবিতে তারা উল্লেখ করেছেন যে MBBS এবং BDS ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। তারা দাবি জানিয়েছেন সারা দেশে যে চিকিৎসক সংকট রয়েছে তা দূর করতে হবে, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন। একই সাথে তারা 5 দফা দাবিতে যে বিষয়গুলো উল্লেখ করেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। গতকাল এই দাবিগুলো আদায়ে গতকাল সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা রংপুর মহাসড়কে 1 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে এবং বিক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে অতি লম্বে যদি এই দাবিগুলো না মানা হয় তারা কিন্তু আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। চৈতি, আমি একটি বিষয় জানিয়ে দিতে চাই, বগুড়ার যে এই মেডিকেল কলেজ হাসপাতাল এর ধারণ ক্ষমতা কিন্তু 8 শতাধিক মানুষের জন্য হলেও এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে আসে। শুধু বগুড়া নয়, আশেপাশের কয়েক জেলার মানুষ কিন্তু তাদের চিকিৎসার জন্য এই মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভরশীল। ইন্টার্ন চিকিৎসক যখন দায়িত্ব পালন করে তখনই কিন্তু সাধারণ মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় এই হাসপাতাল কর্তৃপক্ষের। আজকে আমরা এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়েছি, যেহেতু কোনো ওয়ার্ডেই ইন্টার্ন চিকিৎসক নেই, যে কারণে কিন্তু চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে এইখানকার যে চিকিৎসক রয়েছে, নার্স রয়েছে, তারা যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে তারা স্বাভাবিকভাবেই তাদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন, তবে আমরা যেটি বাস্তবতা দেখেছি যে ইন্টার্ন চিকিৎসকের অনুপস্থিতিতে চিকিৎসা সেবা কার্যক্রম অনেকাংশেই ব্যাহত হচ্ছে। এমনিতেই এই মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে নানা সমস্যা, নানা প্রতিবন্ধকতা, সবকিছুর মাঝে যখন আবার ইন্টার্ন চিকিৎসকরা এই শাটডাউন কর্মসূচি দিয়েছে, এতে করে কিন্তু দিন শেষে ভোগান্তির শিকার হচ্ছে এখানে সেবা নিতে আসা রোগীরা এবং তাদের স্বজনেরা। রোগীকে ভর্তি করার পর ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তারা কিন্তু কোনো চিকিৎসক পাচ্ছে না, তারা ভালো চিকিৎসা করাতে পারছে না তাদের নিজেদের রোগীদের। এতে করে তারা কিন্তু এক প্রকার হতাশায় প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা যে অতি দ্রুত এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা তুলে নেবেন এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান আনবে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।